আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু সম্পর্কে। এই অধ্যায়ে আমরা যা পড়ব তা হচ্ছে কোষ কি এর সম্বন্ধে ধারণা দিতে পারবো, কোষের প্রকারভেদ আলোচনা করতে পারবো, কোষীয় অঙ্গাণুসমূহ বর্ণনা দিতে পারবো এবং সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে সে সম্পর্কে আলোচনা করতে পারবো। চলো আমরা আমাদের পাঠে প্রবেশ করি। শুরুতেই আমরা জানব কোষ কি। জীবদেহের একক হচ্ছে কোষ, অর্থাৎ অনেক বিজ্ঞানী একে জীবদেহের একক এবং জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে কোষকে চিহ্নিত করেছেন বা কোষ বলেছেন। 1969 সালে বিজ্ঞানী লোই এবং সিকেভিচ কোষের একটি সংজ্ঞা প্রদান করেন। তার এই সংজ্ঞা অনুসারে একটি বৈষম্যভেদ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক এবং নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে এমন সত্তাকে কোষ বলে আখ্যায়িত করা হয়েছে। সকল জীবকোষ দেখতে একরকম নয়, এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন রয়েছে তেমনি রয়েছে আকার এবং আকৃতিগত পার্থক্য। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে আদি কোষ, যাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলে থাকি, অপরটি হচ্ছে প্রকৃত কোষ, যাকে আমরা ইউক্যারিওটিক সেল বলে থাকি। আদি কোষ হচ্ছে সেই সকল কোষ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবেষ্টিত নয়। এদের মধ্যে বিভিন্ন অঙ্গাণু অনুপস্থিত থাকে, তবে এদের মধ্যে অঙ্গাণু অনুপস্থিত থাকলেও রাইবোজোম উপস্থিত থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। এর উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া, এ ধরনের উদাহরণ। এরপর আমরা জানবো প্রকৃত কোষ বলতে কি বোঝায়। প্রকৃত কোষ হচ্ছে সেই সকল কোষ যাদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে নিউক্লিয় বস্তুগুলো। এই সকল কোষে রাইবোজোম সহ অন্যান্য উপাদানগুলো অঙ্গাণুগুলো বিদ্যমান থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন ইত্যাদি উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এই ধরনের হয়ে থাকে। আবার আমরা কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে দেহকোষ, সোমাটিক সেল, আর একটি হচ্ছে জন্মকোষ, গ্যামেটিক সেল। দেহকোষ হচ্ছে সেই সমস্ত কোষ যারা জীবের দেহ গঠন করতে অংশগ্রহণ করে, অর্থাৎ একটি এককোষী জীব থেকে বা একটি ভ্রূণ থেকে বহুকোষী জীবে পরিণত করতে এই কোষটি কাজ করে থাকে। সাধারণত মাইটোটিক পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়ে থাকে। জননকোষ হচ্ছে যৌন জনন সম্পন্নকারী প্রাণীদের মধ্যে জননকোষ দেখা যায়। মিওসিস পদ্ধতিতে জননকোষের বিভাজন ঘটে এবং জননকোষ উৎপন্ন হয়। অপত্য জননকোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃ জননকোষের অর্ধেক হয়ে থাকে। পুং এবং স্ত্রী জননকোষ হচ্ছে এই জননকোষের উদাহরণ। আমরা এখন জানব জাইগোট কি। একটি পুং জননকোষ এবং একটি স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট যে প্রাথমিক অবস্থা বা সৃষ্ট অবস্থায় হচ্ছে বা সৃষ্ট প্রথম কোষটিকেই বলা হচ্ছে জাইগোট। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে একটি জীবদেহ গঠিত হয়। আমরা এখন জানব প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে। এদেরকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। কিছু কিছু অঙ্গাণু আমরা এখন সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য বা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, প্যাকটিন ইত্যাদি রাসায়নিক পদার্থ থাকে। প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরে মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হয়। এই প্রাচীরের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যাদেরকে কূপ বলা হয়। আর কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে। মাঝে মাঝে যে ছিদ্র থাকে যার মাধ্যমে কি করে পাশের কোষের সঙ্গে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং খনিজ লবণ চলাচলকে নিয়ন্ত্রণ করে। এখন আমরা জানবো প্রোটোপ্লাজম সম্বন্ধে। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে অর্ধস্বচ্ছ জেলির মতো যে বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। এটি
কোষঝিল্লি দিয়ে ঘেরা সকল কিছুই প্রোটোপ্লাজমের অংশ, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। কোষঝিল্লি ছাড়াও এখানে রয়েছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। আমরা এখন কোষঝিল্লি কাকে বলে সেটা জানবো, যাকে আমরা বলছি প্লাজমা লেমা। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট যে পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বলা হয়। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। এটি প্রধানত লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। কোষঝিল্লি একটি বৈষম্য ভেদ পর্দা দিয়ে থাকায় অভিস্রবণ প্রক্রিয়ায় পানি এবং খনিজ লবণ পরিবহন করে থাকে। এখন আমরা জানব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্বন্ধে। সাইটোপ্লাজমীয় প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে সরিয়ে নিলে যে অংশটুকু আমরা পাবো, যে জেলির মতো বস্তুটিকে পাওয়া যায়, সেটি হচ্ছে মূলত সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, এদেরকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। এদের কাজ আলাদা এবং আলাদা হলেও এরা প্রত্যেকে একে অন্যের উপর নির্ভরশীল। আমরা এই অঙ্গাণু সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। শুরুতে আছে মাইটোকন্ড্রিয়া। 1898 সালে বেন্ডার নামক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে প্রথম আবিষ্কার করেন। এটি 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। ভেতরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ করা থাকে, যাকে ক্রিস্টি বলা হয়। ভেতরের স্তরটি যে ভাঁজ থাকে সেই ভাঁজকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত অক্সিজন গোলাকার বস্তু থাকে, যাদেরকে অক্সিজন নামে অভিহিত করা হয়। উৎসেচক অক্সিজনের ভেতরে উৎসেচকগুলোকে সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকে ম্যাট্রিক্স, এক ধরনের তরল পদার্থ। জীবের শ্বাসকার্যের জন্য শ্বাসকার্যে অংশগ্রহণ করাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়াতে শ্বসন ক্রিয়ার ফলে শ্বসন ক্রিয়ার যে 4টি ধাপ রয়েছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই ধাপগুলো মাইটোকন্ড্রিয়া এর প্রথম ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেবস চক্রের যে ধাপগুলো রয়েছে সেগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াতে সকল শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ এই ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সকল উৎসেচক উপস্থিত থাকার বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। এই শক্তি জীব তার বিভিন্ন কাজে ব্যয় করে থাকে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়াকে পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব প্লাস্টিড সম্বন্ধে। প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড 3 ধরনের হয়ে থাকে, আমরা আলোচনা করব 3 ধরনের প্লাস্টিড সম্বন্ধে আমরা আলোচনা করছি। প্রথমটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এরপর হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং সর্বশেষ যে প্লাস্টিকটি রয়েছে সেটি হচ্ছে লিউকোপ্লাস্ট। আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সেই সকল প্লাস্টিড যা শুধুমাত্র সবুজ বর্ণকণিকার জন্য দায়ী। পাতা, কচি কাণ্ড এবং অন্যান্য অংশে, সবুজ অংশে এই প্লাস্টিডকে দেখা যায়। প্লাস্টিডের রানা অংশে সূর্যালোককে আবদ্ধ করে রাখে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে থাকে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে গিয়ে সেখানে অবস্থিত উৎসেচকগুলো সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এতে এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকার কারণে এইটি সবুজ দেখায়। এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ রয়েছে। এরপর আলোচনা করব ক্রোমোপ্লাস্ট সম্বন্ধে। সবুজ বর্ণকণিকা ব্যতীত রঙিন সকল প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। এই প্লাস্টিডের জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইক্রোএরিথিন, ফাইক্রোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনটি হলুদ, কোনটি নীল, আবার কোনটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করতে এই প্লাস্টিড ব্যবহৃত হয়ে থাকে। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে। এরপর আমরা জানব লিউকোপ্লাস্ট সম্বন্ধে। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড
যে সকল প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ পৌঁছাতে পারে না বা থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে। যে সকল কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি, সেখানে এই লিউকোপ্লাস্ট থাকে। এর প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। এরপর তোমাদের বইয়ে রয়েছে গলজি বস্তু। গলজি বস্তু হচ্ছে এটি একটি প্রাণী কোষের অঙ্গাণু, অর্থাৎ শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, তবে কখনো কখনো এদের উদ্ভিদ কোষেও দেখা যায়। এটি সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচক পানি বিয়োজন প্রক্রিয়ায় সম্পন্ন করে। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণকরণে এর নিবিড় সম্পর্ক রয়েছে। এছাড়াও বিপাকীয় কাজে এরা অংশগ্রহণ করে, এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। এরপর আলোচনা করব এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্বন্ধে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এ সকল স্থানে প্রোটিন সংশ্লেষণ ঘটে থাকে। কোষে উৎপাদিত পদার্থসমূহ প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়ে থাকে। কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে এটি যুক্ত থাকে। তাই ধারণা করা যায় এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক এবং কোষে উৎপাদিত বস্তু পরিবহনের জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত থাকে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলোর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। আমরা এখন জানবো কোষ গহ্বর বা ভ্যাকুইল সম্বন্ধে। সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় সেটি হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, তবে কিছু কিছু নিম্ন শ্রেণীর প্রাণীতে ছোট ছোট কোষ গহ্বর দেখা যায়। এতে প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা। বিভিন্ন অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ ইত্যাদি কোষরসে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত, তবে যদি কখনো থাকে তাহলে খুব ছোট আকারে। এরপর আমরা আলোচনা করব লাইসোজোম সম্বন্ধে। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক থাকে, জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করা উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশে অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কোষটি মারা যায়। আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেগুলো ঝিল্লিযুক্ত। এখন ঝিল্লিবিহীন মধ্যে রয়েছে কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে কোষ কঙ্কাল নজরে পড়বে। লম্বা, মোটা, চিকন অসংখ্য দড়ির মতো বস্তু যা চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে। কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল গঠিত হয়ে থাকে। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই ধরনের তন্তুর উদাহরণ। এবার আসছি রাইবোজোম। প্রাণী এবং উদ্ভিদ কোষে এদেরকে পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে কাজ করে থাকে। এই জন্য রাইবোজোমকে প্রোটিন সংশ্লেষণে কারখানা বলা হয়। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজনে সংযোজনটি রাইবোজোমেই হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এই কাজের জন্য প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইম এর কাজ হলো প্রাণ রাসায়নিক গতিকে ত্বরান্বিত করা। এবার আলোচনা করব সেন্ট্রোজোম সম্বন্ধে। প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার এবং দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলা হয়ে থাকে। এইগুলো বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতে কাজ করে। কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে। এগুলো হচ্ছে সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রোজোমের কাজ। তো আমরা এখন আলোচনা করব তোমাদের প্রাণী কোষের সবচেয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেটি প্রধান অঙ্গাণু, নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সম্বন্ধে। নিউক্লিয়াস হচ্ছে জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট বস্তুকে বোঝায়। এটি গোলাকার, ডিম্বাকার কিংবা নলাকার হতে পারে। সিপ কোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসের বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে, তাই একে বংশগতির ধারক বলা হয়ে থাকে। কখনো কখনো কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী বা ক্রিয়া বিক্রিয়া এটি নিয়ন্ত্রণ করে থাকে। একটি আদর্শ নিউক্লিয়াসে 4টি অংশ থাকে। একটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা,
নিউক্লিয় পর্দা যেটি নিউক্লিয়াসকে আবরণ তৈরি করে রাখে এবং বাইরে অন্যান্য অঙ্গাণুকে বিক্রি করে রাখে। এর ভিতরে সুতার মতো জালিকাকার বস্তু থাকে। নিউক্লিয়াসের ভিতরে যে অপেক্ষাকৃত গাঢ় গোলাকার অংশটি পাওয়া যায় সেটি হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসের মাঝে যে থাকে নিউক্লিয়ার রন্ধ্র, এর ভিতর থাকে যে নিউক্লিয়ার জালিকা, এবং এই সূক্ষ্ম দানাদার বস্তু যেটা থাকে নিউক্লিয়াসের ভিতরে সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার বস্তুসমূহকে আবদ্ধ রাখে এবং বাইরে পরিবেশের সঙ্গে এটি একটি পর্দা হিসেবে বাইরে আলাদা করে রাখে। এরপর রয়েছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভেতরে গোল এবং বৃত্তাকার অপেক্ষাকৃত গাঢ় যে অংশটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসকে ঘিরে কেন্দ্র করে যে সুতার মতো জালিকাকার বস্তুটি দেখা যায় সেগুলো হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার জালিকা বা ক্রোমোজোম জালিকা। আর নিউক্লিয়াসের ভিতরে সূক্ষ্ম দানাদার যে বস্তুকণা থাকে সেগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই অংশগুলো নিয়ে আর নিউক্লিয়াসের মাঝে যে রন্ধ্র দেখা যায় তাদেরকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়ে থাকে। আশা করছি তোমরা নিউক্লিয়াসের সম্বন্ধে একটি ভালো আইডিয়া পেয়েছো। আমরা নিউক্লিয়াসের যে অংশগুলো, এই ঝিল্লি, নিউক্লিয়াসের যে ঝিল্লি সেটি লিপিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত হয়। এই ঝিল্লির মাঝে কিছু ছিদ্র থাকে যাকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। আর এই ছিদ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার চলাচল, বস্তুসমূহের চলাচল হয়ে থাকে। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার ভেতরে যে সূক্ষ্ম দানাদার বস্তু থাকে বা রস থাকে সেটি হচ্ছে কেন্দ্রিকা রস বা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং উৎসেচক থাকে। নিউক্লিওলাস হচ্ছে গোলাকার বস্তু যেটি অপেক্ষাকৃত গাঢ়। এতে কি হয়, সংগ্রাহী অংশের সঙ্গে এরা লেগে থাকে। এরা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ করে থাকে এবং এরা রাইবোজোমকেও সংশ্লেষণ করে। আর সর্বশেষ হচ্ছে যে জালিকাকার বিস্তৃত থাকে সেটি হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন জালিকা। কোষ যখন বিশ্রাম করে বা যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসের ভেতর কুণ্ডলী আকারে এগুলো সাজানো থাকে। এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এরা মোটা খাটো হয়, তখন এদেরকে স্পষ্টভাবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির ওই গুণাবলীকে বহন করে এবং এক বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তান সন্ততিতে নিয়ে যায়। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আর এটাই হচ্ছে নিউক্লিয়াসের কাজ। তো আশা করছি আজকের এই পার্ট তোমাদের জন্য সহায়ক হবে। পরবর্তী অংশ নিয়ে আবার আমরা হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।